নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 72 নম্বর ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল, অর্থাৎ ছৌ নৃত্যটি উদ্ভব হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, পুরুলিয়া জেলায় হচ্ছে ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল। তো ছৌ নাচের আদি উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। নেক্সট প্রশ্ন, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে। তো অ্যান্সার হবে এখানে অপশন বি, কলকাতা। কলকাতা হচ্ছে সিটি অফ প্যালেস নামে পরিচিত। তো কলকাতা প্রাসাদ শহর এবং আনন্দ নগরীও বলা হয়। নেক্সট প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড এই গ্রন্থটির রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা এটা অ্যান্সার লাইভ কমেন্টও করতে পারো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন নতুন বলে মনে হয় তাহলে সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমাদের নেক্সটে রিভিশন করতে খুব সুবিধা হবে। এছাড়াও আমাদের পিডিএফ আছে, সেই পিডিএফটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা পিডিএফ পারচেস করে নিতে পারো। তো এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা হচ্ছে নীরদ সি চৌধুরী। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? তো এখানে অপশনগুলো একটু ভুল রয়েছে, এটা হবে না। তো বলে রাখি, বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি হচ্ছে, মনে রাখবে, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। তো সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ভারতের গুজরাটের আহমেদাবাদের নাভাংপুরা এলাকায় অবস্থিত একটি ভারতীয় ক্রীড়া স্টেডিয়াম, যাকে কখনো কখনো স্পোর্টস ক্লাব অফ গুজরাট স্টেডিয়াম হিসেবে উল্লেখ করা হয়। এখানে অপশনটা ভুল রয়েছে, এটা কারেক্ট করে দেওয়া হবে পরে পিডিএফে। নেক্সট প্রশ্ন, কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশন এ, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এটা পরীক্ষায় আসে এবং ডাব্লিউবিসিএস সে অনেকবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। তো মনে রাখবে, ইউনিফর্ম সিভিল কোডের কথাটি বলা হয়েছে ভারতের সংবিধানের 44 নম্বর ধারাতে, অপশন বি। তো সংবিধানে অভিন্ন সিভিল কোড বলতে বোঝায় যে ধর্ম নির্বিশেষে সমাজের সকল অংশকে একটি জাতীয় নাগরিক আইন অনুসারে সমানভাবে বিবেচনা করা হবে, যা সকলের জন্য অভিন্নভাবে প্রযোজ্য হবে। এটি যে ক্ষেত্রগুলি কভার করে, যেমন বিবাহ বিচ্ছেদ, রক্ষণাবেক্ষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সব জায়গায় সমান অধিকার দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? অপশন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর নাকি হরিয়ানা? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন এ। তো হিমাচল প্রদেশকে 2010 সালে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরের প্রশ্ন, বুর্জিল গিরিপথ কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করছে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে, বুর্জিল গিরিপথটি হচ্ছে চীন এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোন সম্রাট প্রথম তার মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন নাকি সমুদ্রগুপ্ত? তো মনে রাখবে, কনিষ্ক হচ্ছে তার মুদ্রায় প্রথম গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেছিলেন। তোমরা কমেন্টে জানাবে যে
কনিষ্ক কোন জাতির রাজা ছিলেন? কোন জাতির রাজা ছিলেন এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে কে অভিহিত করেন? তো এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। তো তার সাহসিকতা অর্থাৎ সমুদ্রগুপ্তের সাহসিকতা, সামরিক কৃতিত্ব এবং বিজয়ের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে, ডেভিড হেয়ার ও আলেকজান্ডারের সহযোগিতায় কলকাতায় রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। তো রামমোহন রায় বিশ্বাস করতেন শিক্ষা সমাজ সংস্কারের একটি বাস্তবসম্মত হাতিয়ার। তাই 1817 সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন। এই সালটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1817 সালে। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ারের সহযোগিতায়। নেক্সট প্রশ্ন, ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে বা আরএনএতে যেটা থাকে, অর্থাৎ ডিএনএতে একটা নাইট্রোজেন বেস যেটা থাকে না কিন্তু সেটা আরএনএতে থাকে, সেটা কোনটা? অপশনগুলির মধ্যে কোনটা অ্যান্সার হবে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এটা পরীক্ষায় আসে। তো মনে রাখবে এখানে ইউরাসিল যে রয়েছে এটা শুধুমাত্র আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে অনুপস্থিত থাকে, অর্থাৎ থাকে না। তো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বেশিরভাগ জীবদেহেই ডিএনএ পাওয়া যায়, তবে কিছু কিছু ভাইরাসের মধ্যে ডিএনএর বদলে আরএনএ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হচ্ছে কি ধরনের হয়? তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয় নাকি সমবর্তন? তো মনে রাখবে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বাতাসে চলাচলকারী শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো সেই তরঙ্গ যেখানে মাধ্যমের কণা তার বিস্তারের দিকে সমান্তরালে কম্পন করে। বাতাসের শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ যে মাধ্যমটির মাধ্যমে শব্দ পরিবহন করা হয় তার কণাগুলির শব্দ তরঙ্গ যে দিকে চলে তার সমান্তরালভাবে সেটা কম্পন করে, তাই শব্দ তরঙ্গ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা, যে কোনো পরীক্ষায় বারবার আসে। তো পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। অপশন বি। আর এই ফর্মিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে মেথানোয়িক অ্যাসিড, এটাও মনে রাখবে, এটাও আসতে পারে। ফর্মিক অ্যাসিডের বদলে তোমাদের অপশনে মেথানোয়িক অ্যাসিডও দেওয়া থাকতে পারে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মেথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। আর এই ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH, এর সংকেতটাও মনে রাখবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের কোনো স্থানে সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে কি বলা হয়? ফ্লোরা, ফনা, সংরক্ষিত বন নাকি অভয়ারণ্য? তো মনে রাখবে বাস্তুতন্ত্রের কোনো স্থানে সমগ্র প্রাণীকুলকে বলা হয় ফনা। অপশন বি। পরের প্রশ্ন, গেইল কত সালে স্থাপিত হয়েছে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে গেইল প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো গেইল ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের প্রধান প্রাকৃতিক গ্যাস কোম্পানি, যেটি গ্যাস লেনদেন, ট্রান্সমিশন, এলপিজি উৎপাদন এবং ট্রান্সমিশন, এলএনজি রিগ্যাসিফিকেশন, পেট্রোকেমিক্যাল, সিটি গ্যাস, ইএনপি ইত্যাদির প্রাকৃতিক গ্যাসের মূল্য শৃঙ্খলে বৈচিত্র্যপূর্ণ আগ্রহ রয়েছে। নেক্সট প্রশ্ন, হাতি সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসতে পারে এরকম ধরনের প্রশ্ন। তো মনে রাখবে হাতি সংরক্ষণ আইন গৃহীত হয়েছিল 1991-92 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এর সাথে সাথে মনে রাখবে জাতীয় বন নীতি চালু হয় 1952 সালে, বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে, আর ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1973 সালে। এই প্রশ্নটা মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার রিপিট হয় যে ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়েছিল? 1973 সালে। এই সালটা খুবই ভালো করে মনে রাখবে,
বারবার পরীক্ষায় আসে, এই প্রশ্নটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে যে বন সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1980 সালে। পরের প্রশ্ন, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? তো মনে রাখবে, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটেছিল রাওয়ালপিন্ডির সন্ধির দ্বারা। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার নবাব ছিলেন? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে, সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মীর কাসিম। তো মীর কাসিম 1764 সালে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন। তো বক্সারের যুদ্ধ 1764 সালের 22 থেকে 23 অক্টোবরের মধ্যে মেজর ভিক্টর মুন্ডোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী এবং বেনারস রাজ্যের মহারাজা বলবন্ত সিং এর সম্মিলিত সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল। মীর কাসিম তখন ছিলেন বাংলার নবাব, সুজাউদ্দৌলা ছিলেন আওয়াধের নবাব, আর দ্বিতীয় শাহ আলম ছিলেন মুঘল সাম্রাজ্যের নবাব ছিলেন তখন। এখানে এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হবে হেক্টর মুনরো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কেপ কমোরিন নামে পরিচিত? তো মনে রাখবে, কেপ কমোরিন নামে পরিচিত হচ্ছে কন্যাকুমারী। অপশন সি। তো কন্যাকুমারী ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। পরের প্রশ্ন, তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুটি নাম কি? এটাও তোমরা কম বেশি সবাই পারবে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুটির নাম হচ্ছে গ্রাফাইট। অপশন বি। তো তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। এগুলো একটু ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি? অপশন হচ্ছে স্পঞ্জ, ইউগ্লিনা, হাইড্রা নাকি ক্ল্যামাইডোমোনাস। তো মনে রাখবে, গমনে অক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে এখানে স্পঞ্জ হয়ে যাবে অ্যান্সার। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা হবে, সবুজ বিপ্লবের ধারণাটি গৃহীত হয় তার নাম কি? তো সবুজ বিপ্লবের ধারণাটি গৃহীত হয়েছিল হচ্ছে মেক্সিকো থেকে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা কমেন্টে জানাবে যে এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, এখানে তোমাদের আলাদা আলাদাভাবেও আসতে পারে যে পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে, বা পার্লামেন্টের যে যৌথ অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব কে করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 108 নম্বর ধারা অনুসারে পার্লামেন্টে যৌথ অধিবেশন হয়, আর এই অধিবেশনের সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্বারা আহ্বান করা হয়, লোকসভার স্পিকার এর সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, অপারেশন পোলো বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে, অপারেশন পোলো হচ্ছে ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ প্রক্রিয়াকে বোঝায়। অপশন বি। তো অপারেশন পোলোকে হায়দ্রাবাদ রাজ্যের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন বলা হয়। ভারতীয় ইউনিয়ন হায়দ্রাবাদের বিরুদ্ধে 5 দিনের সামরিক পদক্ষেপ করেছিল। যুদ্ধটি 13ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং 18ই সেপ্টেম্বর 1948 তারিখে শেষ হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাময়িক পত্রিকা সন্ধ্যা কে প্রকাশ করেন? তো সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেছিলেন হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো অগ্নিযুগের অন্যতম পুরোধা ব্রহ্মবান্ধব 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সান্ধ্য দৈনিক পত্রিকার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ঘোষণা করেন। 1907 খ্রিস্টাব্দে সরকারের আদেশে সান্ধ্য পত্রিকা বন্ধ হয় এবং রাজদ্রোহের অভিযোগে তিনি মুদ্রা কর সহ ধৃত হন। নেক্সট প্রশ্ন, হিমমিশ্রের তাপমাত্রা কত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট
পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে হিম মিশ্রের তাপমাত্রা হয় প্রায় -23°C, অপশন বি। তো 3 ভাগ ওজনের গুঁড়ো বরফের সাথে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মিশিয়ে এই মিশ্রণ তৈরি করা হয়। 3 ভাগ ওজনের ক্যালসিয়াম ক্লোরাইড এবং 2 ভাগ ওজনের বরফ মিশিয়ে -50°C উষ্ণতা সৃষ্টি করা যায়। পরের প্রশ্ন, পজিট্রন কণা কে আবিষ্কার করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পজিট্রন কণা আবিষ্কার করেছিলেন হচ্ছে অ্যান্ডারসন, অপশন সি। তো 1928 সালের পর ডিরাকি প্রথম পজিট্রন কণার অস্তিত্বের ধারণা দিয়েছিলেন এবং পরে 1932 সালে পরীক্ষাগারে এই পজিট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন। নেক্সট প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? এটা তো কম বেশি তোমরা সবাই পারবে। তো অ্যান্সার হবে অপশন এ, মহাপদ্মনন্দ ছিলেন হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর তোমরা কমেন্টে জানাবে যে নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। তো খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে পুরাণ অনুসারে প্রাচীন ভারতের নন্দ বংশের প্রথম সম্রাট ছিলেন মহাপদ্মনন্দ। পরের প্রশ্ন, এশিয়ার রোম নামে পরিচিত কোন শহর? দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর নাকি কোনোটি নয়? তো মনে রাখবে এশিয়ার রোম নামে পরিচিত হচ্ছে আমাদের দিল্লি, অপশন এ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের নাম? বিএসসি, ডোলেক্স, এনএসসি নাকি সিএসই? তো মনে রাখবে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসই, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন, প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এটা। তো মনে রাখবে প্রথম 1949 সালে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়। তো আধুনিক মুদ্রানীতি অনুযায়ী অবমূল্যায়নের অর্থ একটি সুনির্দিষ্ট বিনিময় হার পদ্ধতিতে দেশের মুদ্রার মূল্য অন্য দেশের মুদ্রার বিপরীতে আনুপাতিক হারে কমানো। ভারতে মোট 4 বার মুদ্রার অবমূল্যায়ন ঘটেছিল। এগুলো হচ্ছে 1949 সালে একবার, 1966 সালে, এরপরে 1991 সালে 2 বার অবমূল্যায়ন ঘটে, 1 জুলাই এবং 3 জুলাইতে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দূষিত রক্ত বহন করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা অনেক কনফিউজিং প্রশ্ন একটু, তাই পরীক্ষায় আসতে পারে এবং এটা আগেও বারবার পরীক্ষায় এসেছে। তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী হচ্ছে দূষিত রক্ত বহন করে। তো সাধারণত আমরা কি জানি, ধমনী হচ্ছে পরিষ্কার রক্ত বহন করে এবং শিরা হচ্ছে দূষিত রক্ত বহন করে, কিন্তু এখানে ঠিক উল্টো হয়ে যাবে। ফুসফুসীয় ধমনীর ক্ষেত্রে দূষিত রক্ত আর ফুসফুসীয় শিরার ক্ষেত্রে এটা পরিষ্কার রক্ত। তো মানুষের দেহে রক্ত সংবহনে সাহায্য করে শিরা ও ধমনী। ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের প্রতিটি অঙ্গে ছড়িয়ে পড়ে, আর অন্যদিকে শিরা দূষিত রক্ত বহন করে। নেক্সট প্রশ্ন, অ্যাসিড দ্রবণে নীল লিটমাস কাগজ কোন রং ধারণ করে? তো মনে রাখবে অ্যাসিড দ্রবণে নীল লিটমাসের কাগজের রং হচ্ছে লাল হয়ে যায়, অপশন এ। তো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে। পরের প্রশ্ন, রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক। আর এর সাথে সাথে মনে রাখবে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কেন্দ্রীয় সরকারের হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর রাজ্য সরকারের আইনজ্ঞ আধিকারিক হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, এই দুটোই মনে রাখবে। তো ভারতের সংবিধানে 165 নম্বর ধারায় রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেলের পদের ব্যবস্থা করা হয়েছে। তিনি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা আর অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল। পরের প্রশ্ন, পূর্বের স্কটল্যান্ড নামে পরিচিত কোন শহর? তো মনে রাখবে পূর্বের স্কটল্যান্ড বলা হয় হচ্ছে শিলংকে, অপশন এ। পরের প্রশ্ন,
অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর, অর্থাৎ অর্কিডের শহর কাকে বলা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর। আর সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইরকম প্রশ্ন আসতে পারে, এরকম বড় প্রশ্ন আসে অনেকবার। তো ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে ব্রিটিশদেরকে বলেছিলেন যে এই সুশৃঙ্খল নিয়মানুবর্তিত অরাজকতার ফলস্বরূপ যদি সম্পূর্ণ অনাচার হয় তবে আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেব। তো মনে রাখবে এই কথাটি বলেছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন বি। পরের প্রশ্ন, 1897 সালে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কে? তোমরা লাইভ কমেন্টও অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। তো এর সাথে সাথেও মনে রাখবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং বারবার পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এশিয়ার প্রথম মহিলা যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হন তিনি হচ্ছে আরতি সাহা। তো অপশনে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আরতি সাহা একজন ভারতীয় সাঁতারু, তিনি মাত্র 4 বছর বয়স থেকেই সাঁতার শেখা শুরু করেছিলেন। পরবর্তীকালে খ্যাতনামা সাঁতারু মিহির সেন তাকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে অনুপ্রাণিত করেছিলেন এবং 1959 সালে প্রথম এশীয় মহিলা সাঁতারু হিসেবে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।